আজকের ছোট গল্প আমার মুক্তি গানে গানে, কলমে তাপসী দত্ত। মৌনি, খেতে আয়। বাবাই, আর কত দেরি করবি? অফিসের দেরি হয়ে যাবে তো। ভাত বেড়ে দিয়েছি, জুড়িয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আয় তোরা। দেখেছো তো মা, ভাত বেড়ে দিয়েছেন, আর তোমার এখনো হলো না? আমি খেতে বসে পড়লাম, আমার অফিসে লেট হয়ে যাবে। আরে ডার্লিং, এত তাড়াহুড়ো করছো কেন? আমি তোমায় ড্রপ করে দেব। গিভ মি জাস্ট 5 মিনিটস ডার্লিং। দেখো সাম্য, 5 মিনিটস মানে কিন্তু 5 মিনিটসই, সেটা যেন 10 মিনিটস না হয়। আজ আমার অফিসে একটা ইম্পর্ট্যান্ট ক্লায়েন্ট মিটিং আছে, টাইমে পৌঁছাতে না পারলে মুশকিল হয়ে যাবে। কথাগুলো বলে ফাইলে চোখ বোলাতে থাকে মৌনি। সাম্য বইয়ের তাড়াহুড়োর কথায় ঝটপট রেডি হয়ে দুজনে খাবার টেবিলে এসে বসে। এই যে আয় তোরা, কখন থেকে খাবার বেড়ে রেখেছি, সব ঠান্ডা হয়ে গেল। নে তোরা খা, আমি যাই তোদের বাবাকে চা দিয়ে আসি। তার বাবার চায়ের টাইম পেরিয়ে গেলে মুশকিল। আরে ডার্লিং, আস্তে খাও, গলায় আটকাবে তো। তুমি তো খাচ্ছ না, গিলছো। মশাই, আমাকে ড্রপ করতে গেলে তোমাকেও গিলতেই হবে। আই অ্যাম গেটিং টু লেট। তুমি রসিয়ে খাও, আমি ক্যাবে বেরিয়ে যাচ্ছি। খাবার টেবিলে মৌনি আর সাম্যর টুকটাক কথাবার্তার মাঝেই ঘরের ভেতর থেকেই সাম্যের বাবার চিৎকার শোনা যায়, সাথে সাম্যর মায়ের ক্ষীণ কোকিয়ে ওঠার আওয়াজ। কয়েক মাস হলো মৌনি বিয়ে হয়ে এসেছে এ বাড়িতে। সাম্যর বাবার চিৎকার চেঁচামেচি তার কাছে নতুন নয়, তবে সাম্যের মায়ের আওয়াজ কখনো পাওয়া যায় না। আজ সাম্যের মায়ের কোকিয়ে ওঠার আওয়াজে দুজনেই ছুটে যায় ঘরে। সাম্যের বাবা তখন রুদ্র মূর্তিতে গজগজ করেই চলেছেন। জীবনটাকে পুরো নরক বানিয়ে দিল। একে তো দেরি করে চা পেলাম, তাও আবার এটা কি চা হয়েছে? রাগের চোটে তিনি গরম চা ছুঁড়ে ফেলেছেন সাম্যের মায়ের গায়ে। সাম্যের মা তখন ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা কাপের টুকরোগুলো তুলতে ব্যস্ত। হালকা আকাশি নীল শাড়িটাতেই চায়ের দাগ তখনও তাজা। পরে ঘর পরিষ্কার করবে, আগে দেখি মা কোথায় লাগলো তোমার। ব্যস্ত হয়ে পড়ে মৌনি। তোরা আবার খাবার ফেলে উঠে এলি কেন? যা খেয়ে নে, অফিসের দেরি হয়ে যাবে তোদের। বুকে এত যন্ত্রণা, হাতে সদ্য পড়া গরম চায়ের ক্ষত নিয়েও কী করে একজন মহিলা এত কুল থাকতে পারেন বুঝতে পারে না মৌনি। মৌনির বাবা মা দুজনেই সার্ভিস করেন। ছোটবেলা থেকেই বাবা মায়ের খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং দেখে এসেছে মৌনি। সংসারের সব কাজেই দুজনেই সমানভাবে হাত মিলিয়েছেন। ঝগড়াঝাটি হতো না যে তা নয়, তবে তা বদ্ধ ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকত। মৌনি বাবাকে কখনো মায়ের ওপর অকারণে চেঁচামেচি করতেই দেখেনি। বিয়ের পর তার ছোট থেকে বেড়ে ওঠা সমস্ত ধারণাগুলোই পাল্টে গেছে শ্বশুর শাশুড়িকে দেখে। মৌনির শ্বশুরমশাই এক সময় দোর্দণ্ড প্রতাপ পুলিশ অফিসার ছিলেন। বাড়িতেও তিনি তার পুলিশি মেজাজখানা বহাল রেখেছেন। কারণে অকারণে সাম্যের মাকে অপমান গালিগালাজ করতে ছাড়েন না। সাম্যর মা খুব নরম স্বভাবের মহিলা, তাকে কখনো উঁচু গলায় কথা বলতে শোনেনি মৌনি। ভদ্রমহিলা স্বামীর সমস্ত আবদার অপমান মুখ বুজে সহ্য করেন। এটাই খুব অবাক করে মৌনিকে। আরও অবাক করে এ ব্যাপারে সাম্যের নীরবতা। একদিন মৌনি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিল, বাবা এত অপমান তুমি মুখ বুজে সহ্য করো কেন? উত্তরেই সাম্যের মা বলেছিলেন, ওরে পাগলি, এটাই তো নিয়ম রে। ছোট থেকেই শিখে এসেছি পতি পরম গুরু, তাই প্রথম দিন থেকেই তাকে দেবতা মেনে এসেছি। তিনি আমার আশ্রয়দাতা, অন্নদাতা, তার উপরে কি কখনো কোনো কথা বলা চলে? তাছাড়া তার মতো একজন মানুষ যে আমার মতো একজন গ্রামের কম শিক্ষিত মেয়েকে নিজের পায়ে ঠাঁই দিয়েছেন, এটাই তো অনেক রে। সেদিন শাশুড়ি মায়ের কথার খুব হতাশ হয়েছিল মৌনি। এই মহিলা কি দিয়ে তৈরি কে জানে। সাম্যের বাবা খুব টাইম মেপে চলেন। টাইমে চা, টাইমে ব্রেকফাস্ট,
টাইমে লাঞ্চ। রিটায়ার করার পর যেন ব্যাপারটা আরও বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। একটু এদিক ওদিক হলেই বিপদ। সাম্যের মা আপ্রাণ চেষ্টা করেন স্বামীকে খুশি রাখতে, তবুও পান থেকে চুন তো খসে যায়ই। খুব তেতো মন নিয়ে অফিসে পৌঁছায় মৌনি। কমাসে শাশুড়ি মাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে মৌনি। অফিসের কাজে কিছুতেই মন বসাতে পারছে না। ক্লায়েন্ট মিটিং শেষ করে অফিস থেকে ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয় মৌনি। ঘড়ির কাঁটা 4টে ছুঁই ছুঁই। মৌনিকে অসময়ে বাড়ি ফিরতে দেখে শাশুড়ি মা ব্যস্ত হয়ে পড়েন। কী রে, শরীর টরীর খারাপ নাকি? তাড়াতাড়ি চলে এলি, কি কিছু বল। কিছু হয়নি মা, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা একটু বেরোবো। আঁতকে ওঠেন সাম্যের মা। সে কি রে, এখন বেরোবো মানে? 4টে বাজতে চললো, এক্ষুনি তোর বাবার চায়ের টাইম হয়ে যাবে। মাঝপথে শাশুড়ি মাকে থামিয়ে দিয়ে মৌনি বলে, মা তুমি এত চিন্তা করছো কেন? আমি সব ব্যবস্থা করে নিচ্ছি, তুমি আগে রেডি হয়ে নাও তো। মৌনি চা করে ফ্ল্যাক্সে রেখে শ্বশুরমশাইয়ের ঘরে ঢোকে। বাবা, ফ্ল্যাক্সে চা রইল, সময় মতো খেয়ে নেবেন। আমি আর মা একটু বেরোচ্ছি, ফিরতে দেরি হলে চিন্তা করবেন না। সাম্যের বাবা শীতাংশুবাবু নিজের স্ত্রীর উপর হম্বিতম্বি করলেও পুত্রবধূটিকে বেশ সমীহ করেই চলেন। কয়েক মাসে শাশুড়ি মায়ের সাথে মৌনির সম্পর্ক যতটা কাছের হয়েছে, শ্বশুরমশাইয়ের সাথে ততটা কাছের হয়নি। কোথাও যেন একটা অদৃশ্য দেয়াল থেকে গেছে। ওদের ক্যাবটা এসে থামে একটা গলির সামনে। দুটো বাড়ির পরই একটা বড় দোতলা বাড়ি। বাড়ির গায়ে বড় সাইনবোর্ড ঝুলছে, সুর ও ধ্বনি। আমরা এখানে এলাম কেন রে? মা, এটা আমার এক বান্ধবীর গানের স্কুল, তুমি এখানে গান শিখবে। আমি গান শিখব এই বয়সে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে মৌনি? মা, মাথা খারাপ হবে কেন? তুমি খুব সুন্দর গান গাও। রান্না করতে করতে যখন গুনগুন করে গাও, ঘরের কাজ করতে করতে যখন গুনগুন করো, জাস্ট অসাধারণ। আর ওই পুরনো হারমোনিয়ামটাকে রোজ কত যত্ন করে মোছো। গানের প্রতি ভালোবাসা না থাকলে কি আর হারমোনিয়ামটাকে তুমি এত যত্ন করতে? না রে, ফিরে চল মৌনি, এসব আর আমার দ্বারা হবে না। তোর বাবা জানতে পারলে খুব রাগারাগি করবেন। আচ্ছা মা, বাবা বাঘ না ভাল্লুক? তুমি এত ভয় পাও কেন বাবাকে? মাঝে মাঝে আমি ভাবি, কাছের মানুষটাকে এত ভয় পেয়ে কি করে এতগুলো বছর একসাথে কাটিয়ে দিলে কে জানে। আমার বরের যদি এত রাগ হতো না, পরের দিনই আমি বাপের বাড়ি চলে যেতাম। থ্যাঙ্ক গড তোমার ছেলে তোমার মতোই ঠান্ডা। জানিস তো মৌনি, বিয়ের আগে আমি খুব ভালো গান গাইতাম। রবীন্দ্রসঙ্গীত ছিল আমার ধ্যান জ্ঞান। আমার শ্বশুরমশাই তো আমার গান শুনেই আমাকে পুত্রবধূ করে এনেছিলেন। ভেবেছিলাম বিয়ের পরও গানটা চালাতে পারবো, কিন্তু আমি তো তখন বাড়ির বউ। বাড়ির বউয়ের কি আর গলা ফাটিয়ে গান করা সাজে? নিজের ভালো লাগাগুলোকে একটু একটু করে কখন যে ভুলেই গেছিলাম আমার নিজস্ব একটা সত্তা আছে, নিজেরও কিছু ভালো লাগা আছে। আজ তুই আমার সত্তাটাকে, আমার ভালো লাগাগুলোকে মনে করিয়ে দিলি। আজ থেকে তুমি তোমার ভালো লাগাগুলোকে নিয়ে বাঁচবে। প্রতি সানডে তুমি আমার সাথে এখানে গানের ক্লাসে আসবে। আর তোর বাবা, সে জানতে পারলে ভীষণ রাগারাগি করবে। না রে, আমি তাকে না জানিয়ে কিছু করতে পারবো না। বাবার ব্যাপারটা তুমি আমার ওপরে ছেড়ে দাও। অনেক হয়েছে মা, এবার তো একটু বাবার কাছে সাবলীল হও। সংসারটা যতটা বাবার ততটা তোমারও। বাবার রাগের কাছে নিজেকে সমর্পণ করে না দিয়ে তুমিও একটু রাগ দেখাও। আফটার অল তুমিও মানুষ। অন্যের ভালো লাগায় না চলে, নিজের ভালো লাগায় চলতে শেখো। মৌনির কথাগুলো বেশ মনে ধরে সাম্যের মায়ের। সত্যি তো, সে তো কখনো এরকম ভাবেনি। কেউ তো কোনো দিন তাকে এরকমভাবে বলেনি। ছোটোবেলা থেকে মা ঠাকুমা শিখিয়ে এসেছেন, মেয়েদের রাগ থাকতে নেই, পতির ধর্মই সতীর ধর্ম। সেই বাণী তিনি এতকাল অক্ষরে অক্ষরে মেনে এসেছেন। তবে এখন আর নয়। মৌনি ঠিকই বলেছে, সে এখন তার ভালো লাগাটুকু নিয়েই বাঁচবে। প্রতি রবিবার করে শুরু হয় সাম্যের মায়ের গানের ক্লাসে যাতায়াত।
গানের ক্লাসের কথা সাম্য জানলেও সাম্যের বাবার কাছ থেকে ব্যাপারটা গোপনই রাখা হয়। শীতাংশুবাবু ভাবেন প্রতি রবিবার শাশুড়ি বয়ে মিলে বেড়াতে বেরোয় বুঝি। শীতাংশুবাবু মর্নিং ওয়াক থেকে ফেরার আগেই রেওয়াজ সারেন সাম্যের মা। বাইরের জগতের সাথে মিশে আর নিজের ভালো লাগাকে আবার ফিরে পেয়ে সাম্যের মা এখন আর আগের মতো দুর্বল প্রকৃতির মহিলা নন। সাম্যের বাবার হম্বিতম্বি সামনে তিনিও এখন 2-4টে জবাব দিয়ে দেন। স্ত্রীর এহেন পরিবর্তনে শীতাংশুবাবু স্বভাবতই একটু চুপসে গেছেন। মেজাজ এখন আগের থেকে অনেকটাই ঠান্ডা। সামনেই 22শে শ্রাবণ উপলক্ষে সুর ও ধ্বনি লোক সংস্কৃতি ভবনে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছে। 3 কন্যার শ্রদ্ধাঞ্জলি। 3 কন্যার মধ্যে রয়েছেন আশাবরী ঘোষাল, সাম্যের মা। অনুষ্ঠানের দিন সাম্য আর মৌনী শীতাংশুবাবুকে নিয়ে এসেছে লোক সংস্কৃতি ভবনে। তবে শীতাংশুবাবুর মতো এক মেয়ে মানুষটাকে আনাটা অবশ্য সহজ হতো না, যদি না মৌনীর বাবা মধ্যস্থতা করতেন। শীতাংশুবাবুকে বলা হয়েছে মৌনীর মা আর সাম্যের মা দুজনে গেছেন সিনেমা দেখতে। 3 কন্যার শেষ কন্যা ছিলেন আশাবরী ঘোষাল। গান শেষ হতেই মঞ্চে ফেটে পড়ল হাততালিতে। সত্যি এখনো কি সুন্দর গলা রয়েছে আশাবরীর, ঠিক যেন সেই 17 বছরের কিশোরীর আশাবরী। বিয়ের আগে এই গলা শুনেই তো মুগ্ধ হয়েছিলেন তিনি। বিয়ের পরে কি করে তিনি ভুলে গেছেন আশাবরীর গানের কথা? ভুলে গেলেন না বাবার ভয়ে ভুলে যেতে বাধ্য হয়েছিলেন? বাড়ির বউ গলা ফাটিয়ে গান করুক, এটা শীতাংশুর বাবা কখনোই পছন্দ করতেন না। শীতাংশুও বাধ্য ছেলের মতো বাবার অপছন্দকেই মেনে নিয়েছিলেন। তিনি চাইলে কি পারতেন না আশাবরীর গানটাকে আবার শুরু করাতে? কোনো দিন কি তিনি নিজের স্ত্রীর পছন্দের অপছন্দের জানতে চেয়েছেন? দুটো ভালোভাবে কথা বলেছেন স্ত্রীর সাথে? অথচ আশাবরী কিন্তু নিজের পছন্দকে দূরে সরিয়ে রেখে নীরবেই সংসার ধর্ম করে গেছে। কোনো দিন মুখ ফুটে কোনো কথা বলেননি। আর তিনি আশাবরীকে তার প্রাপ্য সম্মানটুকুও দেননি কোনো দিন। আজ যখন আশাবরীর গানে সবাই মুগ্ধ, তখন আর কি স্ত্রীর গর্বে গর্বিত স্বামী হওয়া উচিত? বাবা চলুন, বাড়ি যাবেন না? ভাবনায় ছেদ পড়ে শীতাংশুবাবুর। সামনে দাঁড়িয়ে রয়েছে মৌনী, সাম্য, মৌনীর বাবা মা আর আশাবরী। কি করে তিনি চোখ তুলে তাকাবেন আশাবরীর দিকে? কি করে তিনি বলবেন, তোমার ইচ্ছেগুলোকে মারার জন্য আমায় মাফ করে দাও আশা? সব কথা সব সময়ে বলা হয় না। দুজোড়া চোখের ভাষাতেই অনেক না বলা কথা বলা হয়ে যায়। আজ থেকে শিল্পী আশাবরী ঘোষালের নতুন করে যাত্রা শুরু হবে, আর শিল্পী আশাবরী ঘোষালের স্বামী হয়ে যাত্রা শুরু হবে শীতাংশু ঘোষালের। এত কিছুর জন্য একজনের ধন্যবাদ অবশ্যই প্রাপ্তি। সাম্য মৌনীর কানে কানে বলে, থ্যাংক ইউ সো মাচ।